আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের বেসিক গ্রামার কোর্সের লেকচার 4 এ রয়েছি এবং এর আগে আমরা লেকচার 3 তে এবং লেকচার 2 তে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম এবং লেকচার 1 এ বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ লেকচার 4 এ আমরা অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। প্রেপোজিশন নিয়ে আলোচনা করব না, কারণ এই বিষয়ে আমার অলরেডি একটি ক্লাস আমি আমার পেজে দিয়েছি। তোমরা সেই ক্লাসটি করলে প্রেপোজিশন নিয়ে ধারণা পেয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা আজ অ্যাডভার্বের বেসিক বিষয় এবং গুরুত্বপূর্ণ রুলস এবং কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা যারা এই ভিডিও দেখছো, আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমাদের প্রতি একটি অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটি দেখছো তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিও। আশা করি তোমরা আমার এই অনুরোধটি রাখবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা বলবো অ্যাডভার্ব নিয়ে। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখিও, পার্টস অফ স্পিচের প্রতিটা বিষয় কিন্তু কি গুরুত্বপূর্ণ। এখন তুমি গ্রামারে যখন ডিপে যাবে তখন এই বিষয়গুলো নিয়ে যদি তোমার সমস্যা থাকে তখন ওখানে কিন্তু অনেক বিরাট সমস্যা হবে। এর ফলে আমরা বলি যে আমরা ইংলিশে দুর্বল, কিন্তু আসলে কেন দুর্বল এই বিষয়টা হচ্ছে এখানে যে বেসিকই দুর্বল থাকে, তাই এই কোর্সটি। এখন প্রথমে যদি বলে অ্যাডভার্ব কি, এক্ষেত্রে অ্যাডভার্ব এক্ষেত্রে এটি মূলত অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তবে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ প্রোনাউনকে কী করে, মডিফাই করে, কিন্তু অ্যাডভার্ব কী করে, নাউন আর প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে। এবং বেশিরভাগ সময় ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অর্থাৎ সে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব অর্থাৎ সে নিজেকে নিজেও কী করে, মডিফাই করে। তাহলে এই ক্ষেত্রে সে নাউন এবং প্রোনাউন বাদে সকল পার্টস অফ স্পিচ বেশিরভাগ সময় ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে কী করে, মডিফাই করে। তাহলে এক্ষেত্রে আমরা তিনটা উদাহরণ দেখি। যেমন হি টক্স জেনলি। আচ্ছা, সে কথা বলে, এতটুকু বললে কি আমার অর্থ কি প্রকাশ পেত না? অবশ্যই পেত। হি টক্স, সে কথা বলে, তার তো আমার কোনো সমস্যা নেই। যখন বললাম হি টক্স জেনলি, তখন সে কিভাবে কথা বলে তার একটা ধারণা আমরা পেলাম না? আচ্ছা, কিসের ধারণা পেলাম? তার কথার ধারণা পেলাম। এক্ষেত্রে টককে মডিফাই করছে কে? জেনলি। তাহলে এটা হচ্ছে কি ভার্ব, টক্স কি ভার্ব এবং ভার্বকে কি মডিফাই করছে? জেনলি। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের কি অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করে এবং সে ভার্ব নিজেকে নিজেও মডিফাই করে ফেলে। আচ্ছা, যেমন বললাম দ্য মুভি ওয়াজ বোরিং। ইনক্রেডিবলি এই কথাটা আমি বললাম না, তাহলে কি সমস্যা হতো? না, হতো না। দ্য মুভি ওয়াজ বোরিং, সেটা খুব বোরিং মুভি ছিল। এবং এখানে বোরিংটা হলো কি অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভের ক্লাস তো বলেছিলাম যে অ্যাডজেক্টিভ নাউনকে নিয়ে কিছু বলে। এখন নাউন হচ্ছে আমাদেরকে দ্য মুভিটা কীরকম বোরিং, তাহলে এক্ষেত্রে অ্যাডজেক্টিভকে মুভিকে নিয়ে বলছে না? বলছে। তাহলে এক্ষেত্রে বোরিংটা হলো কি আমাদের অ্যাডজেক্টিভ। এখন বোরিংটা তো অনেক রকম আছে। এর ধরো তিনটা স্তর আমি বললাম। প্রথম স্তর হচ্ছে খুব বেশি বোরিং, বা মিডিয়াম বোরিং, বা হালকা পাতলা বোরিং। এরকম ধরো আমি তিনটা তোমাকে স্টেপ দিলাম। এখন এটা কেমন বোরিং সেটাকে আইডেন্টিফাই করছে কে? এই ওয়ার্ডটি, যে ইনক্রেডিবলি, মানে এটা অতিরিক্ত বোরিং ছিল, মানে বা সুপারিয়র লেভেলে ছিল। তাহলে এই ক্ষেত্রে আমি বুঝলাম যে বোরিংটা কী লেভেল ছিল। এবং এটা তাহলে ইনক্রেডিবলি শব্দটা অর্থ দিয়ে কি আমরা বুঝলাম না? অবশ্যই বুঝলাম। তাহলে ইনক্রেডিবলি এটা কি কাকে মডিফাই করলো? এটা আমাদের অ্যাডজেক্টিভকে কী করলো? মডিফাই করে দিল। তাহলে এটা কি হবে? এটা আমাদের কি অ্যাডভার্ব, আমাদের কি হবে? অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে যদি বলি শি ডান্সড ভেরি গ্রেসফুলি। আচ্ছা, শি ডান্সড গ্রেসফুলি মানে সে নাচলো, কেমন নাচলো? গ্রেসফুলি, মানে ভালো সুন্দর নাচলো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কেমন নাচলো সেটাকে আইডেন্টিফাই করছে কে? এই ওয়ার্ডটি। তাহলে এই ওয়ার্ডটি কি? এই ওয়ার্ডটি হলো আমাদের কি অ্যাডভার্ব। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝলাম সে ভালো নেচেছিল। যখন বললাম ভেরি গ্রেসফুলি, তাহলে একবার বললাম যে না ভালো নাচো, সমস্যা নাই তো, কিন্তু সে যখন বললাম ভেরি, তখন তখন এটাও কিরকম সুপারিয়র লেভেলের ভালো নাচছে, মানে সুপারিয়র লেভেল, অনেক উঁচু লেভেলে। তাহলে ক্ষেত্রে এই ভেরি ওয়ার্ডটি কিন্তু মডিফাই করেছে কাকে? গ্রেসফুলিকে। কাকে? গ্রেসফুলিকে। তাহলে এই ক্ষেত্রে এই ওয়ার্ডটি কাকে মডিফাই করছে? গ্রেসফুলি। আর গ্রেসফুলি এটা কী ছিল? অ্যাডভার্ব ছিল। এখন একটা জিনিস সবসময় মাথা রাখবে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্বে। তাহলে ভেরি এটা কি হবে? অ্যাডভার্ব। আসলে আমরা কখনো এইভাবে কি পড়েছি? এক্ষেত্রে যাদের বেসিকের সমস্যা আমার মনে হয় না তারা এবার পড়েছ। এক্ষেত্রে এভাবে চিন্তা করলে কিন্তু
তোমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা কিন্তু কি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আরেকটা, আরে এতটুকু পর্যন্ত চিন্তা, এটা তো একটা চিন্তার বিষয়। আবার একটা প্রশ্নের বিষয় বলি, যে তুমি এই 4টি ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে কিন্তু অ্যাডভার্ব পেয়ে যাবে। বিষয়টা সহজ না? দেখো, তুমি যখন বলবে হয়েন, কাকে প্রশ্ন করবে? সেন্টেন্সকে প্রশ্ন করবে হয়েন, অথবা হয়ার, অথবা হোয়াই, অথবা হাউ। হাউ দিয়ে কিন্তু হাউ মাছ এটাও বোঝে। আচ্ছা, তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করলে যা উত্তর আসবে তা হবে আমাদের কি, অ্যাডভার্ব। তাহলে আমি যদি তোমাকে বলি ভাই উই ইয়েস্টারডে উই ওয়েন্ট টু স্কুল, তাহলে আমি এখানে ধরো আমি প্রশ্ন করে করে এখানে পার্টস অফ স্পিচ বের করবো এবং কিছু সেন্টেন্স এলিমেন্ট বের করবো। যেমন আমি তোমাকে বললাম উই ওয়েন্ট টু স্কুল, ওকে? তাহলে আমরা স্কুল কখন গেলাম? ইয়েস্টারডেতে গেলাম। কখন? গতকাল গিয়েছি স্কুলে। তাহলে হয়েন দিয়ে প্রশ্ন করেছি, কখন? হয়েন। তাহলে উত্তর আসলো ইয়েস্টারডে। যে উত্তরটা আসবে ভাইয়া, সেই উত্তরটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেমন একই প্রশ্ন, যেমন দেখো দে আর গোয়িং টু দ্য মল টুমরো, আমি আবার প্রশ্ন করলাম হয়েন দিয়ে, তাহলে কি আসবে উত্তর আসবে টুমরো। তাহলে এই টুমরো এটাও কি হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, অ্যাডভার্ব হবে। আচ্ছা, দ্য মাউন্টেন্স আর কমপ্লিটলি কভার্ড উইথ স্নো। আচ্ছা, পর্বতগুলো কি আছে, স্নো দ্বারা কি আছে, কভার্ড। সমস্যা নেই, কিন্তু কেমন, হাউ, কমপ্লিটলি, হাউ মাচ। তাহলে কিন্তু আমি হাউ মাচ দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি হচ্ছে কমপ্লিটলি। তাহলে এই কমপ্লিটলি এটা কি হবে আমাদের বলো তো, কমপ্লিটলি এটা হবে অ্যাডভার্ব, এটাও কি হবে, অ্যাডভার্ব হবে। এভাবে তোমরা যখন বই খুলবে অ্যাডভার্বের লেসনে যাবে, অথবা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের লেসনে যাবে, সেখানে গিয়ে তুমি এই প্রশ্নগুলো করতে থাকবে। একটা বিষয় মাথায় রাখবে, এই প্রশ্নগুলোর শক্তি কিন্তু অনেক বেশি। এগুলো দিয়ে প্রশ্নগুলো তুমি কিন্তু অ্যাডভার্ব ক্লসও বের করে ফেলতে হবে, অ্যাডভার্বিয়াল ক্লস। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো দিয়ে আমরা যে উত্তরগুলো আসবে সেটা কী হবে, অ্যাডভার্ব। আবার আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে কী হবে, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব মূলত অ্যাডভার্বের কাজ হলো মডিফাই করা। এবং একটা ভেরি পপুলার একটা স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারটা তোমাকে আমি অ্যাডজেক্টিভের ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে কিনা জানি না। দেখো, এটা তো হচ্ছে প্রথমে তোমার আর্টিকেল থাকবে, এরপরে অ্যাডভার্ব থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে। অর্থাৎ ধরো তোমাকে এরকম একটা সেন্টেন্স দিল, এখন বললাম দ্য ভেরি গুড বয়, ওকে? তাহলে এক্ষেত্রে শেষেরটা কি হয়, নাউন হবে। তাহলে এখানে বয় এটা কি, নাউন। আচ্ছা, গুড, গুড এটা কি, অ্যাডজেক্টিভ। নাউনের আগে যা বসে তা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এর এর সবার প্রথমে যে হচ্ছে সেটা কি, আর্টিকেল। তাহলে এর মাঝখানে যে থাকবে অ্যাডজেক্টিভের আগে এবং আর্টিকেলের পরে, এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হবে। তাহলে এই স্ট্রাকচারটা মাথায় রাখলে কিন্তু অনেক প্রশ্ন তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ। এরপর আসি, এতটুকু হচ্ছে তোমাকে অ্যাডভার্ব আইডেন্টিফাই আমি করা শেখালাম। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে অর্ডার অফ অ্যাডভার্ব, মানে অর্থাৎ অ্যাডভার্ব কেমনে বসবে, এই প্রশ্নগুলো কিন্তু তোমার কি চলে আসে, পরীক্ষায় চলে আসে। তাহলে একটু দেখি যে অর্ডার অফ অ্যাডভার্ব। মনে রাখবে অ্যাডভার্বে কিন্তু অনেক রকমের অর্ডার রয়েছে, সেটা তোমরা বইগুলো দেখবে তখন দেখবে। কিন্তু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা অর্ডার এনেছি, যেটা ফলো করে। এখানে কিন্তু মাঝখানে অনেক বিষয় আসে, এগুলো অ্যাড করি নি, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো বই থেকে দেখে নিও একটু। তাহলে এক্ষেত্রে আমরা দেখি এখানে এটাকে মনে রাখবে MPT দ্বারা। অর্থ হলো ম্যানার, আগে ম্যানারের অ্যাডভার্ব অফ ম্যানার বসবে, এরপরে অ্যাডভার্ব অফ প্লেস বসবে, এরপরে অ্যাডভার্ব অফ টাইম বসবে। কেমন আগে এখন প্রশ্ন আসে ম্যানারটা কি। আচ্ছা, ম্যানার দেখি। ম্যানার হচ্ছে মূলত কীভাবে কোনো কাজ সম্পন্ন হয় তা বোঝায়। ধরো তুমি একটা কাজ কীভাবে সম্পন্ন করছো, সেটা হবে তোমার কি, কাজের ম্যানার। যেমন আমি তোমাকে বললাম দে রাইট, ওকে? দে রাইট কীভাবে রাইট করলো, বিউটিফুলি রাইট করলো। তাহলে রাইটকে মডিফাই করছে কি, বিউটিফুলি। এবং বিউটিফুলি যে অ্যাডভার্ব, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এক্ষেত্রে সে কীভাবে লিখলো, কীভাবে প্রশ্ন করলো, মূলত ম্যানার চলে আসে। কীভাবে লিখলো, বিউটিফুলি লিখলো। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে তার কি, কাজের ম্যানার। তাহলে এটা কি, হে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কী হবে, ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। এই বিষয়গুলি মাথায় রেখে অ্যাডমিশনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসি হি প্লেড দ্য গিটার স্মুথলি। তাহলে সে কীভাবে গিটারটা প্লে করলো, স্মুথলি, খুব স্মুথলি সে গিটারটা প্লে করলো। তাহলে এটাও কি, তার অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, এতটুকু হলো ম্যানার। তাহলে ম্যানার তো বুঝেছো আশা করি। এরপর আসি প্লেস এবং টাইম নিয়ে। আগে আসি, আচ্ছা আগে টাইম নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন টাইম হচ্ছে কখন, কতক্ষণ, কতবার, কীভাবে কোন কাজ শেষ হয় তাকে বোঝায়। যেমন আমি তোমাকে বলি আই উইল সি ইউ সুন,
আচ্ছা, এই সোন দ্বারা বোঝাচ্ছে মানে আমি তোমাকে শীঘ্রই তোমার সাথে কি করবো, দেখা করব। তাহলে এইটা শীঘ্রই নাকি অনেক দেরিতে, অনেক পরে, অনেক বছর পরে, এটা একটা জিনিস দ্বারা তোমাকে দিচ্ছে, এটা কখন আমি দেখা করবো, একটা টাইমের বিষয় না। এক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ কি, টাইম। আচ্ছা, এরপরে যদি বলো আই মেট হিম ইয়েস্টারডে, তাহলে আমি তার সাথে গতকাল দেখলাম। এখন এটা ইজিলি তুমি বলতে পারছো এটা কি অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এরপর অ্যাডভার্ব অফ প্লেস, এখানে কিন্তু তোমার অ্যাডমিশন 1 নাম্বার কনফার্ম আজকে হবে ইনশাল্লাহ, যদি এর প্রশ্নটা দেয়। এই প্রশ্নটা বেশিরভাগ মেডিকেলে দেয়, অনেক সময় ভার্সিটিতেও দিয়ে দেয়। কীরকম দেখো, আচ্ছা আগে প্রথমে প্লেসটা শিখি। হি লিভস ফার ফ্রম সিটিজি, তাহলে সে বাস করে কোথায়, বাস করে অনেক দূরে বাস করে, এটাও তো অ্যাডভার্ব করার সন্দেহ নেই। এবং এটা একটা মূলত প্লেসের আমাদের কি দিচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে সে অনেক দূরে থাকে। মনে একবার প্লেস বলতে যে চট্টগ্রাম ঢাকা এরকম বোঝাবে, বিষয়টা তা না। প্লেস দ্বারা তোমার একটা দূরত্ব বোঝাবে, এখন সে অনেক দূরে থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এখন এখানে যে 1 নম্বর কনফার্মের কথা বলছে সেটা হচ্ছে এখানে আছে, যেমন কাম ইন, তাহলে সে এখানে এখানে মানে প্রবেশ করা বোঝায় এখানে। তাহলে এক্ষেত্রে এটা আমরা সাধারণত বলি এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু একটা বিষয় দেখো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কিন্তু এখন অনেকের প্রশ্ন আসবে যে ভাইয়া ইন, এটা তো সারা জীবন পড়লাম কি প্রেপোজিশন, ঠিক আছে। এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে যে কাম ইন, এটা দিবে, বলবে যে হুইচ পার্ট অফ স্পেস ইট ইজ। এখন তাহলে তুমি এটা কি দিবে, এখানে তো অপশন থাকবে নাউন, প্রনাউন, অ্যাডভার্ব, প্রেপোজিশন। 90% স্টুডেন্ট কি দিয়ে দেবে এটাকে, বলবে যে কি প্রেপোজিশন। কিন্তু এটা কখনোই প্রেপোজিশন না। মনে রাখবে প্রেপোজিশন আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য রয়েছে। কিরকম, যখন কোনো একটা প্রেপোজিশন সেন্টেন্সের শেষে বসবে, কি বসবে সেন্টেন্সের শেষে, এরপর যখন আর কোনো ওয়ার্ড থাকবে না, তখন সেটাকে তুমি কী ধরে নিবে, সেটাকে অ্যাডভার্ব ধরে নিবে, সেটাকে কী ধরে নিবে, অ্যাডভার্ব ধরে নিবে। এই ক্ষেত্রে এখানে একটা সেন্সের বিষয় রয়েছে, যেমন কাম ইন একটা প্লেসের সেন্স দিচ্ছে। তাও তুমি এতটুকু মনে রাখো যে কোনো একটা ওয়ার্ড এসে যখন একটা প্রেপোজিশন দিয়ে সেন্টেন্সটা শেষ হবে, এই প্রেপোজিশনটা কী হবে, অ্যাডভার্ব হবে, না কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এটা খুব চমৎকার বিষয় না। যেমন তোমাকে পরীক্ষার প্রশ্ন দিয়ে লেটস মুভ অন, এখন বলবে এটা কোন পার্টস অফ স্পেস, এটা কি হবে আমাদের, এখন তো তোমরা জানছো যে এটা হবে কি অ্যাডভার্ব। এখন অনেকে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এখান থেকে ক্লাসগুলো চালিয়ে যাবে কিনা। এখন একটা দেখো যে এতটুকু পর্যন্ত যারা এখন ভিডিওটা দেখছো, তোমরা একটা জিনিস খেয়াল করে তো কত গুরুত্বপূর্ণ, তুমি একটা বিষয় কিন্তু এখানে শিখে ফেলেছো। এরকম গুরুত্বপূর্ণ বিষয় শিখতে শিখতে যখন তুমি অ্যাডমিশন ফ্রেজে যাবে, অ্যাডমিশন টাইমে তুমি যখন ক্লাস করবে, দেখবা তোমার প্রায় পড়া শেষ। এই কোর্সটার গুরুত্ব তুমি সেদিনই বুঝবে দেখে তোমায়। সেজন্য বলছি যারা একটু হলেও উপকার পেয়েছে ওই কোর্সে, তোমরা আজকের এই ভিডিওটা শেয়ার করে দিও, ওকে। এবং বন্ধুদের আমাদের পেজে অ্যাড করে দিও। ইনশাল্লাহ আরও কিছু প্ল্যান আসছে তোমাদের জন্য, আর কিছু সারপ্রাইজ আসছে, এটা সামনে ইনশাল্লাহ বলবো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে লেটস মুভ অন, এক্ষেত্রে এটা মুভ অন, এখানে অনটা কি অ্যাডভার্ব, হি পিকড ইনসাইড দেওয়া শেষ হয়েছে, এটাও কি আমাদের অ্যাডভার্ব, এতটুকু শেষ। তাহলে আমরা যে এখানে ছিলাম যে অর্ডার অফ অ্যাডভার্বে ছিলাম, আমরা ম্যানারটা বোঝালাম, প্লেসটা বোঝালাম, টাইমটা বোঝালাম। তাহলে এরকম তোমাকে একটা সেন্টেন্সে যখন ম্যানার, প্লেস, টাইম একসাথে দিবে ভাইয়া, তখন কি আমরা কোন নীতি ইউজ করবো, এমপিটি। এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি বুঝিয়ে দিই। দেখো এমপিটি মানে হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, ওকে। এখন তোমাকে পরীক্ষায় এরকম ওলট পালট করে প্রশ্ন দিবে। এখন তোমাকে প্রশ্নগুলো কী ভাষাতে দেখো, হি প্লেস পিয়ানো, ওকে, সুইটলি। তাহলে সে পিয়ানোটা কেমন করে বাজায়, সুইটলি। তাহলে আমরা এটাকে কী ধরে নিই, এটা হচ্ছে কি আমাদের ম্যানার, কোনো সন্দেহ নেই। ইন হিস অফিস, তাহলে একটা স্থানকে নির্দেশ করছে, তাহলে এটা হবে কি প্লেস, কোনো সন্দেহ নেই। অ্যাট 4 PM, টাইমকে নির্দেশ করছে, তাহলে এটা হবে আমাদের কি টাইম। তাহলে একটা বিষয় দেখো, প্রথম আমি কি বসিয়েছি, ম্যানার বসিয়েছি, এরপরে প্লেস বসিয়েছি, সবার শেষ আমি কি বসিয়েছি, টাইম বসিয়েছি। কি বসিয়েছি, টাইম। এই দেখি আর একটু সহজ হবে। তাহলে তুমি পরীক্ষায় তোমাকে যখন পরীক্ষায় দিবে যেভাবে দিবে, হি প্লেস পিয়ানো অ্যাট 6 PM ইন হিস অফিস সুইটলি, এভাবে দিবে। এভাবে অর্থ প্রকাশ করলেও যে অর্ডার অফ অ্যাডভার্ব রয়েছে সেটা পালন হয় না। সেজন্য তোমাকে এটা এমপিটি মাথায় রেখে আগে ম্যানার বসাতে হবে, এরপরে প্লেস বসাবা, এরপরে টাইম বসাবে। তাহলে কিন্তু তোমার অর্ডার অফ অ্যাডভার্বটা মানা হবে এবং তুমি পূর্ণ মার্কস পাবে। আচ্ছা, এরপর আসি দেখি। এরপর এতটুকু মধ্যে তোমার অ্যাডভার্ব কিন্তু আলোচনা শেষ। অ্যাডভার্বের বিস্তারিত আলোচনা তেমন তোমার এখন আপাতত দরকার নেই, আর তেমন এরকম আলোচনাও এগুলো আসেও না। যেগুলো অ্যাডভার্ব থেকে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো আমি এখানে অ্যাড করেছি। তোমার বই যার যে গ্রামার বই রয়েছে সেখান থেকে অ্যাডভার্ব টপিকটা পড়ে ফেলবে, ওকে। এই ক্ষেত্রে এগুলোর উপর তো আবার পরীক্ষাও নিব। তাহলে দেখো এরপর আছে কনজাংশন। কনজাংশন হচ্ছে আমরা এক্ষেত্রে, এটা হচ্ছে সবচেয়ে অবহেলার টপিক পার্টস অফ স্পিচে।
তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কনজাংশন ভালো করে পড়েছো কিনা, কারণ কনজাংশনকে আমরা সবাই আসলে অ্যাভয়েড করি, কিন্তু কনজাংশন থেকে কিন্তু প্রশ্ন আসে এবং আসবে। এক্ষেত্রে এটা খুব বিষয়টা আজকে ক্লিয়ার করি। ধরো আমি তোমাকে বললাম একটা ছেলেকে নিয়ে আমি আলোচনা করছি যে হি ইজ রেগুলার, সে নিয়মিত, ওকে। হি ইজ মডেস্ট, সে ভদ্র, ওকে। আমি এতটুকু পর্যন্ত বললাম। কিন্তু একটা জিনিস দেখো, আমি একই ব্যক্তিকে নিয়ে বলছি 2টা লাইন করতে হলো, ওকে। কিন্তু আমি যখন একই ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি যখন আমি, তখন এক লাইনে কিন্তু আমি ওর সব গুণগুলোকে কী করে বলছি অ্যাড করলাম। এখন অ্যাড করলাম কিভাবে, এই অ্যান্ড একটা শব্দ দিয়ে, এবং অ্যান্ড একটা শব্দ দিয়ে আমি কী করলাম অ্যাড করলাম, এবং এটা কিন্তু তোমার লেখার স্ট্যান্ডার্ডে কী করে দিল, হাই করে দিল না? তাহলে এটা হলো মূলত হচ্ছে কনজাংশনের ধারণা, বেসিক ধারণা, যে পার্সোনালিটি মূলত দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের সংযোগে স্থাপন করে। আচ্ছা, আমি লেকচার 1-এ যারা করেছো তারা জানো আমি ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম। এবার বুঝতে আমি কেন আগে সেটা আলোচনা করছি। আচ্ছা, এর মধ্যে যে সংযোগ স্থাপন করে তাকে কি বলে, কনজাংশন বলে। অর্থাৎ কনজাংশন হচ্ছে মূলত একটা ব্রিজের মতো। এই ব্রিজের এক পাশে মানুষ থাকে, এর পরে পাশেও গন্তব্য থাকে, কিন্তু ব্রিজ ভাঙ্গা হলে যেমন সে ওই পাশে যেতে পারে না, অথবা ওই পাশে একটা রোড থাকে, এই পাশে একটা রোড থাকে, মাঝখানে ব্রিজ ভাঙ্গা থাকলে যখন রোড কানেক্ট হয় না, তখন কনজাংশনের মতো ব্রিজটা কী করে ওই দুই রোডকে কী করে কানেক্ট করে দেয়। তেমনি মূলত কনজাংশন দুইটা লাইনকে কী করে দেয়, কানেক্ট করে। বুঝছো বিষয়টা? আচ্ছা, দেখলে এক্ষেত্রে দেখি কনজাংশন মূলত 3 প্রকার। কনজাংশন 3 প্রকার: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। একদম সহজ, এটা দেখো। কোঅর্ডিনেটিং কনজাংশন কী ভাই, যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ পড়েছিলাম, মনে আছে প্রিন্সিপাল ক্লজ যারা ক্লাস করেছ, মূলত দুইটা প্রিন্সিপাল ক্লজকে কী করবে ভাইয়া, কানেক্ট করবে। দুইটা প্রিন্সিপাল ক্লজকে কী করে, কানেক্ট করে। যেমন আমি তোমাকে বললাম, এখানে আমি বলেছিলাম হি ইজ রেগুলার, ওকে, হি ইজ রেগুলার। এরপর বলেছে হি ইজ মডেস্ট। তাহলে দুইটা কিন্তু কি সেন্টেন্স, এই দুটা সেন্টেন্সকে আমরা কী করলাম, কানেক্ট করলাম একটা কনজাংশন দিয়ে। তাহলে এক্ষেত্রে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে মূলত এই কোঅর্ডিনেটিং কনজাংশন কী করে, কানেক্ট করে। এক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু বেশি নেই, কোঅর্ডিনেটিং কনজাংশনে কিন্তু কিছু কী রয়েছে, প্রকারভেদ রয়েছে, ওগুলো আমি আজ আলোচনা করতেছি না। তবে এক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন চেনার সবচেয়ে সহজ হবে হলো এইটি। এটা কিন্তু আমি একটা ক্লাসে বলেছি, ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস এই কিওয়ার্ড দ্বারা মনে রাখবে, অ্যান্ড দিয়ে হচ্ছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এইগুলি যে এই কনজাংশন যেখানে থাকবে সেটাকে আমরা কী বলবো, কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো, অ্যান্ড বি ভিজিটেড সিটিজ লাস্ট উইকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দুইটা সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে কানেক্ট করলো। আচ্ছা, শি ডিড নট লাইক দ্য ফুড, শি এট ইট। দুইটা সেন্টেন্স, এটাকে আমরা কী করলাম, একটা ইয়েট দিয়ে কী করে দিলাম, কানেক্ট করে দিলাম, একটা কী করলাম, কানেক্ট করে দিলাম। তাই এটা হয় আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, একদম সহজ এগুলি। এরপর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ আর কি, ডিপেন্ডেন্ট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, ইফ ইউ গো, আচ্ছা যদি তুমি যাও, এটার কি কোনো অর্থ এখানেও কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করা, সেই এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। আই উইল কাম, এটা দ্বারা কিন্তু আগের ক্লজটার কী হলো, অর্থ প্রকাশ পেলো, তাই এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এক্ষেত্রে দুইটা ক্লজকে মূলত ইফ দ্বারা কানেক্ট হয়েছে, এটা কিন্তু বুঝতে কষ্ট হবে, একটু দেখো। যেমন অ্যাজ ইফ, এটা বললাম he behaves, he or a met, as if he or a met, as if দ্বারা কানেক্ট করলো। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, সাবঅর্ডিনেট ক্লজের মার্কার হচ্ছে এগুলি মূলত as if, when, as if, as though, till, until, less। এগুলো হচ্ছে মূলত সাবঅর্ডিনেটিং কনজাংশন, ওকে। যে পাশে কোরিলেটিভ কনজাংশন, দেখো কোরিলেটিভ কনজাংশন মূলত হচ্ছে দুটি কনজাংশন যুক্ত হয় যখন একটি কনজাংশনের মতো ইউজ করবে, এবং মূলত কাপল টাইপের কীরকম, যেমন নট অনলি, বাট অলসো, ইদার অর, নেইদার নট, এরকম দুইটা এরকম দুইটা মূলত কনজাংশন যখন কী করে একটার মতো ব্যবহার হয়, তখন এটাকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলি। যেমন বললাম নট অনলি, বাট অলসো, একটা লিখলে আরেকটা না লিখলে কিন্তু কী হয়ে যায়, ভুল হয়ে যায়, দুইটা লিখতে হবে, এবং দুইটাই মূলত কনজাংশনের মতো কী করে ইউজ হয়। তাই এটা আমরা কী বলছি, এগুলোকে আমরা কী বলবো, কোরিলেটিভ কনজাংশন। এখানের মধ্যে রিলেটিভ শব্দটা বুঝতে পারবে, ইদার অর, নিদার নর, এরকম যত সেন্টেন্স থাকবে এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এগুলো থেকে তেমন আহামরি প্রশ্ন আসে না, তাও একটু পরেই দিলাম, কনজাংশন থেকে সেরকম প্রশ্ন আসে না,
কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকে, যেমন কনজাংশন প্রিপজিশনের মধ্যে পার্থক্যগুলো আসে, তাও আগে বেসিকটা জানা তো দরকার। সেজন্য আর বেশি বিস্তারিত আলোচনা করছি না। এবার হচ্ছে ইন্টারজেকশন। একদম সহজ ইন্টারজেকশন, এটা নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব আবেগ প্রকাশ পায়, সেটা মূলত হচ্ছে আমাদের ইন্টারজেকশন। যেমন ব্রেভো, মরিউসে জিতলা ব্রেভো, এলাস হতাশা, এলাস ওয়েল ডান, ফাই ফাই শিট এটসেট্রা। যেমন আমি তোমাকে বললাম হি স্টুড ফার্স্ট, ওকে সমস্যা নাই, কিন্তু ব্রেভো যখন বললাম আমার একটা আবেগ প্রকাশ পেল না, আমি অনেক খুশি হয়ে বললাম ব্রেভো, ওকে, ঠিক আছে, এই ব্রেভোটা আমাদের কী হবে, ইন্টারজেকশন হবে। ওয়েল ডান, ইউর আর্ট ইজ অ্যামেজিং। ওয়েল ডান দিয়ে আমি একটা কী বললাম, বাহবা প্রকাশ করলাম, এটাও মনের আবেগ, এবং এটাকে আমরা কী বলবো, ইন্টারজেকশন বলবো। এটা তো আসলে আরও সমস্যা নেই। তাহলে আমরা লেকচার, এই 2 লেকচার আমরা মূলত নাউন, বেসিক নাউন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করি সেখানে। তাও প্রনাউনের রোল বললাম, তাও অ্যাডজেক্টিভ, তাও ভার্ব, এরপর আজকে করলাম অ্যাডভার্স করলাম, কনজাংশন, ইন্টারজেকশন, প্রেপোজিশনটা তোমরা মূলত আমার একটা লেকচার আছে ওইটাতে দেখে নিও, তাহলে হবে মূলত। তাহলে আমাদের যে বেসিক কোর্সের যে পার্টস অফ স্পিচ, সেটা কিন্তু আজকে এতটুকু তো শেষ হলো, আলহামদুলিল্লাহ। যারা নোট করেছো অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদের গ্রুপ যেটা রয়েছে সেটাতে আপলোড দিবে। এক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে কিন্তু পার্টস অফ স্পিচ কিন্তু এখনও শেষ হয় নাই। পার্টস অফ স্পিচের আমরা আইডেন্টিফিকেশান শিখবো, পার্টস অফ স্পিচ একটা আইডেন্টিফিকেশন শিখবো, এবং এছাড়া আরও বিস্তারিত কিছু আলোচনা করবো। আরও কিছু ক্লাস কিন্তু পার্টস অফ স্পিচের পর হবে। এরপর আমরা যে কোর্স প্ল্যান দিয়েছিলাম এখানে আর কী কী টপিক আছে, ওই টপিক অনুসারে ক্লাস লাগবে ইনশাআল্লাহ। এইভাবে বেসিক কোর্সটা কিন্তু আমাদের শেষ হবে। আমরা প্রতিটা কোর্সের পরে, ক্লাসের পরে কিন্তু নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি। একটা বিষয় মাথায় রাখিও, যারা দ্বিধাদ্বন্দ্বে থাকো, অর্থাৎ ভাইয়া দেখো, ইউটিউব বলো, তুমি ফেসবুক বলো, হাজার কোর্স আছে বা হাজারো ক্লাস রয়েছে। তুমি যদি শুধু কমপ্লিটিং সেন্টেন্স একটা টপিকের উপর বা নাউন একটা টপিকের উপর যদি তুমি ইউটিউব বা ফেসবুকে সার্চ করো, তুমি কিন্তু 100-রও অধিক কী দেখবে, ভিডিও দেখবে না। এখন তার মধ্যে থাকবে অনেক বড় প্রতিষ্ঠান থাকবে, অনেক বড় বড় ভাইয়াদের ক্লাস থাকবে, আবার কিছু মিডল থাকবে, আবার কিছু রিসেন্টলি খুলছে এরকম থাকবে। একটা বিষয় মাথায় রাখিও, যারা ভার্সিটিতে টপ করে এবং যারা টপ করে না তারা কিন্তু এক শ্রেণীর হয়। ধরো কেউ ভার্সিটিতে প্রথম হয়েছে আর কেউ অনেক দূরে পজিশন পাইছে বা টিকেও নাই, দুজন কিন্তু সেম পরামর্শে এবং দুজনের পরিশ্রম আমি বলবো একই গতিতে, অর্থাৎ দুজন এক রোডে হাঁটছে, একই বই পড়ছে, একইভাবে পরিশ্রম করছে, কিন্তু এ ফার্স্ট হবে কেন জানো? এ মূলত ওর গন্তব্য সম্পর্কে সেই ছিল নিশ্চিত ছিল, সেই গন্তব্য সম্পর্কে জানতো, সে মূলত একটা পথে থেকেছে। আর এই যে লাস্ট হয়েছে বা যে টিকেও নাই, সে কী করছে জানো, কতক্ষণ এই ক্লাস, কতক্ষণ ওই ক্লাস, কতক্ষণ এই ক্লাস, কতক্ষণ ওই ক্লাস করতে করতে গন্তব্য তো এখানে, সে আবার ওর ট্রান করছে এখানে। এই কারণে একটা বিষয়, তোমরা যখন লাইভ ক্লাস করো বিভিন্ন জায়গায়, তখন দেখবে লাইভ ক্লাসের তখন 1.1K মানুষ কি লাইভ ক্লাসটা করতেছে, তোমার মাথায় প্রশ্ন আসে না, তারা সবাই তো মনোযোগিত ক্লাস করতেছে, কিন্তু তারা সবাই কি টপ করে? এই ক্ষেত্রে এখানের মধ্যে সবার যে সমস্যা হয় যে এক জায়গায় কি থাকে না, মনোনিবেশ থাকে না। এক্ষেত্রে তোমাদের নিকট পরামর্শ থাকবে, প্রতিষ্ঠানের চাকচিক্য দেখিও না, তুমি যার ভিডিও দেখে ক্লাসটি দেখে তোমার মাথায়, ধরো নাউন ক্লাসটি করছো, যার ভিডিও দেখে তোমার নাউন টপিকটি ক্লিয়ার হয়, তুমি তার দিকে, তার ক্লাসগুলো কি থাকবে, কত থাকবে, এটাই মনে রাখবে। তোমার কিন্তু ভিউজ, সে যদি 1 লক্ষ ভিউজও পায়, তোমার কোনো লাভ হচ্ছে না। ওকে, এক্ষেত্রে তোমাদের নিকট পরামর্শ একমুখী থাকবে, একই টপিকের উপর বারবার বিভিন্ন জায়গায় ক্লাস করার দরকার নেই, এবং বা এরকম যে ফার্স্ট হয় তার মতো কি থাকো, অবিচল থাকো লক্ষ্যে। এরকম তোমার যদি 10-20টা মেন্টর থাকে, তুমি কিন্তু তোমার লক্ষ্যে কখনো পৌঁছতে পারবে না। যে কোনো একজনকে ফলো করিও, প্রতিষ্ঠানের চাকচিক্য দেখে কোনোদিনও তার ক্লাসগুলো করতে থাকবে না, কারণ দেখবে লাইভ ক্লাসগুলোর ডিউরেশন হয় 3 আওয়ার্স। ওকে, 3 আওয়ার্সের ডিউরেশন হয়, কিন্তু যে 3 আওয়ার্সে যে লাইভ ক্লাসে যে ক্লাসগুলো করাচ্ছে, সেগুলো কিন্তু তোমার 1 ঘন্টা বা 40 মিনিটে কভার করা সম্ভব। এই ক্ষেত্রে লাইভ ক্লাসগুলো কিন্তু অযথা সময় নষ্ট করে। এক্ষেত্রে এটা তাদের লাভ, তাদের ডিউরেশন, ভিউজ, ওয়াচ টাইম বাড়ছে, কিন্তু তোমাদের কি ক্ষতি হয়। তো এক্ষেত্রে প্রতিষ্ঠানের চাকচিক্য দেখে নয়, বরং যে এখানে তুমি ভালো করে বুঝছো, তোমার তোমার উপর ম্যাটার করে, তুমি যেখানে বুঝছো, যে ক্লাসগুলো বুঝছো, সেগুলো দেখবে, প্রতিষ্ঠানের চাকচিক্য দেখে না। যারা লেকচার 4 পর্যন্ত এসেছো, তাদেরকে আমি আশা করি লেকচার শেষ পর্যন্ত থাকবে। বেসিক ইংলিশ গ্রামারটা কোর্স শেষে তোমার গ্রামারে কিন্তু দক্ষতা কতটুকু বাড়বে তুমি নিজে দেখিও। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের।
আশা করি এই ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, এবং আমাদের নেক্সট লেকচারের ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।